যারা অভিনয় শিল্পী আছেন উনি এবং আমাদের আপনার অভিজ্ঞতা আসলে কেমন আমাদের সাথে কাজ করে? এটা চলছে, হ্যাঁ চলছে। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে আর তুমি তখন থেকে অ্যাক্টিং করছো, ওয়ান্ডারফুল। শুভ সন্ধ্যা জানাই আমার প্রেসের ভাই বোনেদের যারা এসছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন। আমি কৃতজ্ঞ আপনারা আজকে এখানে এসছেন এবং আমাদের পুরো ইভেন্টটা কভার করছেন, কারণ এটা আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে আমরা আজকে যদি বন্ধুবান্ধবের মধ্যে একা কথা বলতাম, আমাদের কথাটা পৌঁছে দেবে। আপনারা আছেন বলেই আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে যাচ্ছে। থ্যাংক ইউ সবসময় পাশে থাকার জন্য। আর মঞ্চে উপস্থিত সবাইকে সবার ইন্ট্রোডাকশন বা সবার সম্পর্কে ভালো কথা বা কিছু আমি এগুলো ঠিক কিছু বলতে চাই না। আমি মনে করি আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি। আর আমাকে সেই এত বড় একটা ফিল্মের অংশ করেছেন প্রডিউসার্সরা অ্যান্ড ডিরেক্টররা। তো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ নেওয়ার জন্য। আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট গান উড়াধুরাকে এত ভালোবেসেছেন, তাই জন্য আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং উড়াধুরা। আর সবাই বলছে, সকাল থেকে আমি শুনছি, আমি অনেক সকালে এসেছি, এখানে প্রমোশন চলছিল আমাদের সবার। তো সবাই বলছে যে গেস্ট গেস্ট গেস্ট। আমি বাংলা ভাষী, আপনিও বাংলা কথা বলেন, সো আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি। আর আমাকে গেস্ট বলবেন না, আমি আপনাদেরই বন্ধু, আপনাদেরই মেয়ে, আপনাদেরই বোন। পাশে থাকবেন, হৃদয়ের জায়গা দেবেন, যাতে আগামী দিন আরো ভালো ছবি উপহার আপনাদের সবাইকে দিতে পারি। আর এটা আমার ফার্স্ট বাংলাদেশি ছবি ইন কোটস বলতে চাই, কারণ আমি খুবই এক্সাইটেড এই ছবিটা কে নিয়ে, বিকজ আমাদের সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে। আর শাকিব আমি না জিজ্ঞেস করেই বলে দিচ্ছি, হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ। আর নট অনলি হি, আমি ফার্স্ট টাইমে পুরো ইউনিটটার সাথে কাজ করছি। চঞ্চল দাকে নতুন ইন্ট্রোডাকশন দেওয়ার আমার কোনো দরকার নেই, কিন্তু নাবিলার সাথে আমার প্রথম কাজ, সবার সাথে আমার প্রথম কাজ, রাফি ভাই, সবাই, রনি ভাই, শাকিব ভাই, এভরিওয়ান এত কমফোর্টেবল ওরা আমাকে ফিল করিয়েছে যে আমার একটা বার মনে হয়নি যে আমি বাইরে কোথাও কাজ করছি, আমি অন্য একটা ছবি করছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি ফিল অ্যাট হোম, থ্যাংক ইউ সো মাচ। আর আমি জানি বাংলাদেশি মিডিয়ার অ্যাপ্রোচ, রিচ প্রচুর। সো আমি আপনাদের এটাই বলবো যে আমাদের ছবির এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার 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 ব্লকবাস্টার হিট হয়ে যায়, আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয়, আর সবাই যেন হলে গিয়ে থ্যাংক ইউ সো মাচ। আমার ছোট একটা প্রশ্ন আছে, রিমি, তুমি কোন শহরের মেয়ে? আমি বাংলার মেয়ে। এখন আপাতত ঢাকা শহর, অন্য কিছু ভাবতে চাই, কিন্তু আমার আরো কয়েকটা প্রশ্ন রয়েছে। একটু আগে আপনি বলছিলেন যে হি ইজ আ ভেরি গুড হিউম্যান বিং, ওয়ান্ডারফুল হিউম্যান বিং, শাকিব খান সম্পর্কে যদি আমি একটু জানতেই চাই, মানে অ্যাজ এ কো-আর্টিস্ট তার সম্পর্কে তো আপনি শুনেছেন যে কাজ করার ক্ষেত্রে তিনি আসলে কেমন, তো কাজ করতে গিয়ে মানে আপনার এক্সপেকটেশন কতটুকু ছিল আর রিয়ালিটি আসলে কতটুকু মিল পেয়েছেন? So firstly, Shakib is very good looking. So to work মানে একজন এত ভালো, এত সুন্দর, হ্যান্ডসাম, গুড লুকিং পোস্টারের সাথে, আমি এটা ওকে আগে বলে দিলাম যাতে ও আমার প্রশংসা করে। But definitely he is very smart, good looking, and একজন ভালো পোস্টারের সাথে কাজ করতে হলে ডেফিনেটলি ভালো লাগে। বাট জোকস অ্যাপার্ট, আমরা যখন শুট করছিলাম ট্রিমেন্ডাস গরম ছিল, আর ও ঠিক এরকমই একটা স্যুট পরে আর এরকম চুলটা অনেক বড়, হ্যাঁ এরকম একটা লুক ছিল। সো মানে একবারও আমি ওর মুখ থেকে দেখিনি যে উফ বলতে। যতবার টেক হয়েছে করেছে, রাফি ভাই আমাদের খুব বলতো স্পন্টেনিয়াসলি করতে, সেটা যতবার রাফি ভাই বলেছে ততবার করেছে। সো ওটা আমার খুব ভালো লেগেছে, ওই ডেডিকেশনটা। ডেফিনেটলি ওর ডেডিকেশন আছে বলেই আজকে ও সবার প্রিয়, আপনাদের সবার হৃদয়ে।
তো এটা অনেকটা বড় শিক্ষা আমার মনে হয় সবার কাছে। ওকে, পরের প্রশ্ন। এই যে গান এবার এগুলো, এবার তোমার টার্ন আমার প্রশ্নটা করার, তাই না? হ্যাঁ তার প্রসঙ্গে আসবো, তার আগে মিমি আপু, আমরা গান এবং লুকটা দেখার পর আমরা বাংলাদেশের সবাই কিন্তু পুরো উড়ে গেছে তুফানের তোড়ে। বাট এই গানটা যখন রিভিল হলো উড়াধুরা, তারপর ওপর বাংলায় তুফানের তোড়টা কতটা ছিল এবং আপনি সেটা কতটুকু অনুভব করেছেন? এই মানে এটা বলা, নিজের জিনিসটাকে মানে নিজের গানকে আমি এবং ওটার পপুলারিটি নিয়ে কথা বলাটা খুব ডিফিকাল্ট, কিন্তু আমার মনে হয় ভিউজ দেখেই সবাই বুঝতেই পারছে যে দর্শক কতটা ভালোবেসেছে আর আমাদের এই গানটার কতটা পাশে আছে। সো আমাদের উড়াধুরা গান শুনে সবার হৃদয় উড়াধুরা হয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সবার হৃদয় কিন্তু উড়াধুরা অবস্থা। আমি এবার তার কাছে চলে যাবো যার জন্য ওয়েট করে বসে আছি অলরেডি। তুফান বইছে, কিছুদিন পর হয়তো আমরা দেখতে পাবো যে টর্নেডো বইবে। আমি জানি না কথা কতটুকু সত্য। আমাদের মেগাস্টার শাকিব খান, তার কাছে যেতে চাই। আমার আসলে এটাই প্রথম প্রশ্ন যে অলরেডি আমরা টিজার দেখেছি, ফার্স্ট লুক দেখেছি, গান দেখেছি, তারপর কিন্তু তুফান বই হচ্ছে। বড় ভাই আসলে একটু কি সাফেন ওদিকে সিনেমা হলে যাবার পর সেখানে টর্নেডো বইবে? ভাই, একটু সাফেন হালকা এদিকে আইতেছেন যে ভাই, ওদিকে 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 হবে। আমি সবসময় আমার যে কোনো ভালো কাজ এক্সপেক্ট করো, ঠিক আছে? শুরু করি এবারে রাখেন, লড়া দেন। আমার এই পরিবারকে সাথে। আমার এই বিনোদন সাংবাদিক পরিবার গত 25 বছর ধরেই আমি তাই করেই আসছি। তুফানের ডিক্লারেশন যখন দিয়েছি তখন আপনাদের সাথে নিয়ে দিয়েছি। আজ এটা আসলে তেমন কোনো প্রেস কনফারেন্স, প্রেস মিট আমি ওইরকম ভাবে দেখি না কখনো। এটা দেখি যে অনেকদিন পর পর আমাদের একসাথে দেখা হয়, আমরা একই পরিবারের মানুষ, আমরা চলচ্চিত্র পরিবার, আমরা বিনোদন কর্মী, প্রযোজক, পরিচালক, শিল্পী, কলাকুশলী এবং বিনোদন সাংবাদিক, আমরা সকলেই কিন্তু একটা পরিবারের মানুষ। সবসময় দেখা হয়ে ওঠে না, সবার সাথে সবার একটা কুশল বিনিময় হয়, সুন্দর একটা সময় কাটে, সুন্দর কিছু মুহূর্ত ধারণ হয়। এই সময়টাকে, এই বিষয়টাকেই আমি খুব এনজয় করি এবং প্রাধান্য দিই। যাই হোক, তুফানের আসলে তুফানটা শুরু হয়েছিল সেই দিন আরেক 5 তারকা হোটেল থেকে সকলে একত্রিত হয়ে এমন সুন্দর একটা ছবির একটা সুন্দর একটা পোর্ট্রেট করেছিল রাফি। সেই সময় থেকেই যে মানুষের মনে একটা তুফান উঠেছে, সে তুফান কিন্তু যত দিন যাচ্ছে সেই তুফানের গতি কিন্তু বেড়েই যাচ্ছে। তুফান ছড়িয়ে যাচ্ছে দেশের গণ্ডি থেকে ওদেশ, ওদেশ থেকে বিদেশ। আজ সত্যি আমি খুব প্রাউড ফিল করি। আমি রাফিকে নিয়ে অনেক গর্বিত। আমার কাছে মনে হয়েছে খুব অহংকার ফিল করেছে আমি যখন দেখেছি যে রাফি এসে একটা সুন্দর গ্রাফসের মধ্য দিয়ে তার এই চমৎকার টিমকে নিয়ে। সম্ভবত কি হয় আপনারা সকলেই জানেন যে আমরা যখন রাফি তো ইন্ডিয়াতে অচেনা, এটা ওর প্রথম সিনেমা ডিরেক্টর হিসেবে প্রথম কাজ। অনেক বড় বড় টেকনিশিয়ান কাজ করেছে, আমাদের দেশ থেকেও যেমন খুব খ্যাতনামা টেকনিশিয়ানরা কাজ করেছে, ওখান থেকেও তো অনেক বড় বড় টেকনিশিয়ানরা কাজ করেছে। অনেক বড় বড় প্রযোজনা সংস্থা, বড় বড় শিল্পী, সবকিছু বড় বড় সমন্বয়ে কিন্তু হয়েছে তুফান। তো তখন আমি যখন দেখেছি ওর শর্ট ডিজাইন দেখে, সেই বিখ্যাত ফাইট মাস্টার, সেই বিখ্যাত কোরিওগ্রাফার, সেই বিখ্যাত সাউন্ড রেকর্ডিস্ট, সেই বিখ্যাত মানুষদের চোখ বড় হয়ে যাচ্ছে যে কি শোনাচ্ছে, এটা কি গ্রাফের কথা বলছে, 100 একটা ফাইট 4 মিনিটের, এটা কিভাবে সম্ভব? এবং সেটা যখন আপনারা সিনেমা হলে সবাই দেখবে তখন সত্যি আসলে সবার খুব গর্ব লাগে। তো তখন থেকে আমি আসলে রাফিকে নিয়ে খুবই গর্বিত। আজকে তুফানের বাজেট যা,
এবং আমি খুব প্রাউড করেই তখন সেখানে বলতাম যে আজকে তুফানের বাজেট যা রাফি হচ্ছে এমন একজন পরিচালক, বাজেটটা যদি সেটা কেজিএফ এর বাজেটে হয় তারপর রাফির কম পড়েই যাবে। এটা খরচ করার মতো মেধা, সেটা খরচ করার মতো সেই টাকা দিয়েই, সেই 200-400 কোটি টাকা দিয়ে সিনেমা বানানোর মেধা লাগে। কিন্তু সেই 500 কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে, 200 কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে, সেই 200 কোটি ইউটিলাইজ করার মতো ক্ষমতা থাকতে হবে ডিরেক্টরকে। তো আমি গর্ব করে বলতাম যে রাফি হচ্ছে এমন একজন ডিরেক্টর যাকে 500 কোটি টাকা দিলে পরেও বলবে যে ইয়েস, আর 500 কোটি হলে আবার সিনেমাটা আরো অন্যরকম হতো। চমৎকার চমৎকার চমৎকার। রাফির আসলে প্রশংসা কি করব, ইতিমধ্যে তো তুফান উঠিয়েই দিয়েছে। টিজার রিলিজের পর থেকে আমার সত্যি খুব ভালো লাগছে, বিকজ আপনারা তো আমার সঙ্গে সবসময় আছেন, ফুটেজগুলো আপনাদের কাছেই আছে। আমি সবসময় একটা কথা অনেক বছর ধরেই বলে আসছি যে আসলে আমি আমার দেশের সিনেমাটাকে আমি শুধু এই গণ্ডিতে বেঁধে রাখতে চাই না। আমি ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে আমি বা আমার ঈদের সময় থেকে আমি সেই স্বপ্ন দেখতে চাই যে ওকে ফাইন, ইংল্যান্ডের কি অবস্থা, ডাবলিনের কি অবস্থা, আর নিউ ইয়র্কের কি অবস্থা, নিউ জার্সি এর কি অবস্থা, অস্ট্রেলিয়ার কি অবস্থা, নিউজিল্যান্ডের কি অবস্থা, ইটালির কি অবস্থা, সুইজারল্যান্ডের কি অবস্থা। আমি সবসময় শুনতে চেয়েছি ওকে ফাইন, মিডল ইস্টের কি অবস্থা। মিডল ইস্টের তো অনেকগুলো দেশ, দেশে দেশে খবর আসছে। আমি সেই খবরগুলোই সবসময় দেখতে চেয়েছি, সেই বিষয়টাই সবসময় দেখতে চেয়েছি। এবং ইনশাআল্লাহ গত বছর থেকেই এই গ্লোবাল জার্নিটা কিন্তু আমাদের শুরু হয়েছে। গত বছর থেকেই কিন্তু শুরু হয়েছে ডাবলিনে সিনেমা রিলিজ হওয়া। গত বছর থেকে কিন্তু শুরু হয়েছে বড় পরিসর, এর আগেও হয়তো হয়েছে ছোট্ট পরিসর, কিন্তু গত বছর থেকে শুরু হয়েছে ডাবলিনের মতো আমাদের স্বপ্নের শহরের সিনেমা অফিসিয়ালি রিলিজ হওয়া, ইংল্যান্ডে রিলিজ হওয়া, ইটালির রোমে রিলিজ হওয়া, নর্থ আমেরিকা, কানাডা, এভরিওয়্যার, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মিডল ইস্ট। এই যে জার্নিটা গত বছর শুরু হয়েছে, এই যে তুফানটা গত বছর থেকেই শুরু হয়েছে, এই তুফানটা কিন্তু এই বছর এসে আরো অনেক বেগবান হয়েছে। আজ সত্যি আমি খুব, আমার কাছে সত্যি খুব ভালো লাগে, আমি সত্যি খুব গর্বিত যে আজ আমি সবসময় যেটা চেয়েছি যে আমাদের বাঙালিদের পাশাপাশি একদিন দেখবো আমাদের সিনেমা ইংলিশরাও দেখবে, যেমন করে বলিউডে এগিয়েছে। এক সময় ইন্ডিয়ানরা দেখতো, এশিয়ানরা দেখতো, এখন ইংলিশরাও দেখে। আমার খুব ভালো লাগছে দেখে তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে, আপনারা সকলেই জানেন তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে, তুফানের গান যখন এসেছে, এই দুই সময়ই অস্ট্রেলিয়া বলেন, আপনার নেদারল্যান্ড বলেন, আপনার আমেরিকা বলেন, আপনার জার্মান বলেন, আপনার জাপান বলেন, এরকম বহু দেশের সেই ইংলিশরা বলেন, বহু দেশের ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু গানের টিজারের রিয়েকশন দিচ্ছে। খুব ভালো বলছে আমাদের সিনেমার টিজারকে, খুব ভালো বলছে। এই প্রথম শুনছি তাদের মুখে একটা বাংলা সিনেমার টিজারের কথা, রিভিউর কথা একটা জার্মান লোকের মুখ থেকে শুনছি, একটা ইংল্যান্ডের লোকের মুখ থেকে শুনছি, একটা আমেরিকার লোকের মুখ থেকে শুনছি। আমি গর্বিত এবং আমি রাফিকে অনেক ধন্যবাদ জানাই যে তুফানের মতো এমন একটা চমৎকার প্রজেক্ট, যেটা আসলে আমরা যদি সেটাকে বলি হচ্ছে কমার্শিয়াল ফিল্ম, এক সেন্সে দেখবেন কমার্শিয়াল ফিল্ম, আরেক সেন্সে আপনার মনে হবে ইটস এ বিউটিফুল ক্লাসিক ফিল্ম। চমৎকার এর প্রেজেন্টেশন, অ্যাকচুয়ালি এটা সত্যি একটা চমৎকার গুড ফিল্ম। এখন আসলে আমার কাছে যেটা মনে হয়, এখন পুরো পৃথিবীতেই ক্লাসিক আর কমার্শিয়াল ফিল্ম বলে কিছু নেই, এখন দুটো শব্দই চলে, একটা হচ্ছে গুড ফিল্ম আর ইটস নট এ গুড ফিল্ম। সো তুফান যে এত ভালো চমৎকার একটা সিনেমা এবং সবার হৃদয়ে যে কেড়েছে, সবার হৃদয়ে যে তুফান উঠেছে, সেটা তুফানের টিজার দেখলেই বোঝা গেছে, সেটা তুফানের গান দিয়েই বোঝা গেছে, উড়াধুরাই করে দিয়েছে। থ্যাংক ইউ রফিক। এবং এমন চমৎকার একটা প্রজেক্ট
আমাকে নিয়ে ভাবার জন্য। এবং কথাটা এখনো শেষ হয়নি, ও আম সরি, আমি তাকে ওয়েট করছি, কোনো অসুবিধা নেই। একবারই তো সুযোগ পাবো, আর তো যাবে না। সুযোগ আছে আপনার জন্য, সবকিছু এখানে সবাই যা যা মানে প্রশ্ন করতে পারবেন, কোনো সুযোগ, অনেক সুযোগ রয়েছে। দেখবে সবসময় তো আর আমাদের দেখা হয় না, আজ যেহেতু দেখা হয়েছে অনেকদিন পর, আবার দেখা হবে হয়তো ঈদের পর, কখনো এক সময় আবার দেখা হবে সুন্দর একটা মুহূর্তে। বাট আজকের কথাটা আজকেই বলে যেতে চাই। And আমি ধন্যবাদ জানাই শাকিল ভাইকে, এত চমৎকার একটা প্রজেক্ট শুরু করেছে, এবং এই যে চরকিকে সাথে নিয়ে, এসবিএফ কে সাথে নিয়ে এই যে চমৎকার একটা কোলাবোরেশন, এবং প্রত্যেকটা চরকি যেমন তার জায়গায় বিশাল প্রতিষ্ঠিত, এসবিএফ তার জায়গায় কিন্তু বিশাল প্রতিষ্ঠিত। তো এই যে সমন্বয়টা করেছে, একসাথে করেছে, এবং চমৎকার একটা ফিল্মের একটা চিন্তা করেছে এবং বানিয়েছে, সেই জন্য শাকিল ভাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই রনিকে, প্রথম দিক থেকেই যেভাবে চমৎকার ভাবে সবকিছু ইয়াস আছে যে সামনে, ভাই আর সামনে যারা বসে আছেন, আমাদের ডিওপি তাহসিন, আমাদের আর্ট ডিরেক্টর শিহাব, আদনান, তুমি তো পাঠিয়ে দিয়েছো। এনিওয়ে, তুমি আর টাকা চেয়ে না এই ছবিতে, বিকজ এই ছবির পর থেকে তুমি কিন্তু আর্টিস্ট হয়ে যাবে, তো তোমার কিছু দেওয়া উচিত আপনাকে। তারপর সান, আমার কস্টিউম ডিজাইনার, আমার মেকআপ আর্টিস্ট সবুজ, রাকায়েত ভাই যে সামনেই দেখতে পাচ্ছি, কি চমৎকার। আসলে আমি যে কত ভালো ভালো সমন্বয় তুফান পেয়েছে, সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই সবার জায়গা থেকে এত বেস্ট কাজ করেছে, সেটা তুফান না দেখলে কেউ বুঝবে না। আমি ধন্যবাদ জানাই চঞ্চল ভাই, জাদুঘর বলে, একটু আগেই বলে গেল যে অভিনয়ের জাদুঘর, সত্যিই জাদুঘর। আর চঞ্চল ভাইকে ধন্যবাদ এই জন্য জানাই, চঞ্চল ভাইয়ের সাথে তো আমার একটা আলাদা বন্ধুত্ব, একটা সুন্দর একটা ভ্রাতৃত্ব, এটা তো আছেই। আমরা অফিসকে রাবি তো বলেছেন, সবাই জানে। বাট আমি সত্যিই বলছি যে আমি ভাবতেই পারি না, উইদাউট চঞ্চল ভাই আমার কাছে প্রজেক্টটা তুফান অসম্পূর্ণ থেকে যেত। থ্যাংক ইউ ভাই। আমি ধন্যবাদ জানাই আমার দুই বিউটিফুল কোঅ্যাক্ট্রেসকে, নাবিলাকে, ঝাপসা বিউটিফুল, চমৎকার চমৎকার অভিনয়। নাবিলা এত চমৎকার অ্যাক্টিং করেছে, আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি। ওয়াও। আর আরেকজন যিনি আছেন মিমি, মিমির কথা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না। অলরেডি তো আপনাদের সকলের মনে তো সেই রাফির মনেও ঝড় তুলেছে, সেই বোঝে না কি বোঝে না, এখন রাফিও বোঝে না মিমি ছাড়া। এনিওয়ে, সো সকলের মন জয় করা সেই মিমি আজকে সকলের সামনে, এবং এত চমৎকার কাজ করেছে, সেটা আমার মুখ থেকে বলার, এই সমস্ত কথা আমার আসলে মুখ থেকে বলার কিছু নেই, কারণ এটা এখন আপনাদের মাধ্যমে বা এই যে ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু সেই বিষয়টা সবাই কিন্তু দেখছে। আমি কদিন আগে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান হার্লেমের র্যাম্প শোতে হেঁটেছি, বহু বছর পর, হয়তো আমি একটা 12-14 বছর পর র্যাম্প শোতে হেঁটেছি, আমারই ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হার্লেমের। সেখানে তুফান ঢুকেই হেঁটেছি, আমার 5 নায়িকা ছিল, এবং তারা প্রত্যেকেই তুফানের গান উড়াধুরা মিনিট গান এমন ভাবে গাইছে যে তারাই সিনেমার অ্যাক্ট্রেস, এমন ভাবে ওন করছে। আমার ওই 5 নায়িকাকে অনেক থ্যাঙ্কস ওন করার জন্য। তো মিমিকে অনেক ধন্যবাদ, আমাকে অনেক হেল্প করেছে, মিষ্টি খাইয়েছে। শাকিব ভাই, বউ আবার এসে দাঁড়িয়েছে। অসুবিধা নেই, আমি আমারটা বলেই যাবো, দাঁড়িয়েই থাকবে, বিকজ আমি এই চান্স কখনো মিস করি না। আমি কখনো মিস করি না আপনাদের সাথে কথোপকথন, আমি কখনোই মিস করি না আমার ভালোবাসার মানুষদের সাথে ইন্টারাক্ট করা, ভালোবাসার আদান প্রদান করা। সো আমার কথা মোটামুটি শেষ হয়ে গেছে। তুফানকে যে ভালোবাসা দেশ বিদেশের মানুষ যেভাবে দিয়েছে, দিচ্ছে, ইনশাআল্লাহ উই হোপ যে তুফান শুধু বাংলায় নয়, এপার বাংলা ওপার বাংলা, শুধু বাংলাই নয়, এই তুফান বয়ে যাবে গোটা পৃথিবীতে, এবং এই তুফান ঝড় জয় করবে গোটা পৃথিবীর মানুষকে। ধন্যবাদ সবাই, থ্যাংক ইউ। এখনো শেষ হয়নি, আমি হচ্ছে আপনাদের প্রতিনিধি, সাংবাদিক ভাইয়ের আমার উপর আস্থা রাখতে পারে। আমার তো আরো প্রশ্ন আছে, মানে আপনি যে বললেন বোঝে না, সে বোঝে না,
রিয়ার কথা বলছিলেন, তো এই সিনেমার দুই নায়িকার নাম আমরা জানি না, বলবেন নাকি নায়িকাদের নাম কি? ভুলে গেছে? আচ্ছা এখন পাশে যারা বসে আছে এর মধ্যে যদি আর 5 নায়িকার কথা বলতে চাই, একটা বিপদ আছে বাবা। না না, এই দুই নায়িকার নাম আসলে তুফান কি আছে আমরা হলে গিয়ে জানবো। বাট আমার প্রশ্ন আপনার কাছে, এক এক ঈদে আপনি এক এক লুকে আসেন এবং নিজেকে ছাপিয়ে যান প্রতিবার। এখন তো তুফান লুকেই আছে। এখন হ্যাঁ সেটা আবার ঠিক সেই আছে। রিমার্ক হার্ডেনের মধ্যেও কিন্তু র্যাম্পে এনেছে তুফান লুকেই। বলেছে না ভাই এখন যা হবে তুফান হবে। তো সেখানে ওই হার্ডেনেও কিন্তু তুফানই উঠেছিল সেই দিন, নাকি রাফে? কিন্তু পুরো ট্রেন্ডিং এ ছিল। ওই পরের কিছু আসা পর্যন্ত আপনি তুফান লুকেই থাকবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি বোরিং হন না? তোমার কি বোর লাগছে আমাকে তুফান লুকে দেখে? না, আমার তো বোর লাগবে না। সুন্দর লাগছে তোমাকে? ভীষণ। That's good. হ্যান্ডসাম। আচ্ছা, আমি যদি আরেকটু জানতে চাই, রায়হান রাফি খুব দুষ্টু প্রকৃতির একজন পরিচালক, সবাই এটা জানেন, উনি কোনো কিছু বলেন না, গোপন রাখতে চান, সুরঙ্গে সব আটকে রাখেন। আপনাকে আমি এটা পজিটিভ অর্থ বলেছি, মানে পরে প্রশ্ন জানি ভিতরটা পড়ে না। ও আচ্ছা, রাফি, ঠিক, ও আসলেই খারাপ। কিন্তু রাফি, আমি রাফি মোয়ের কথাটা আমি এন্ডোর্স করছি। শাকিব ভাই, এমনি আমার জীবন অনেক তুফান টর্নেডো বয়ে যাচ্ছে। যাই হোক, আমি একটু যাই আবার শাকিব খানের কাছে। শাকিব ভাই, আমার প্রশ্ন শেষ হয়নি। মানে আমার প্রশ্ন হচ্ছে যে, যেটা বলছিলাম, উনি তো নিশ্চয়ই আপনাকে অনেক কিছু বলেছেন যে এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। যাবে না লিস্ট অনেক লম্বা, সেই লিস্ট থেকে একটা যদি আমাদের কাছে শেয়ার করেন, এমন কোনো গোপন তথ্য যেটা আমার সাংবাদিক ভাইয়েরা খুশি হবে। আচ্ছা, একটু আমরা বুঝে নেই, আমার দুপাশে দুই সুন্দরী নায়িকা বসে আছে, ঘামিয়েই যাচ্ছে। কি করবো, প্রশ্ন করবো? হ্যাঁ, এবারে গোপন কিছু যেটা রায়হান রাফির যা মানে বলা যাবে না লিস্টে রয়েছে, কিন্তু আপনি সাংবাদিক ভাইদের জন্য আজকে বলে দেবেন। আর মাত্র 4 দিনই তো আছে। আরে দূর, এটা কিছু না। গোপন জিনিস গোপনই থাক না, বাকিটা তো সেই গোপন। রাইট, এটা বিবি বলে দিয়েছে, বাকিটা তো হলে গিয়ে দেখবে। এটা কোনো কথা তো বলতে মিনিট কথা আমি ফেলতেই পারবো না। নো, অসম্ভব ব্যাপার। আচ্ছা, okay। ভীষণ কষ্ট পাবে। আমার কিছু বলার নেই, আমি চেষ্টা করেছিলাম, আমি ব্যর্থ হয়েছি, এবং আমার ব্যর্থ হওয়ার ভাগিদার আপনারা। যদি আপনারা পরের প্রশ্নে সেটা আসলে উদ্ধার করতে পারেন, আমি আর কথা বাড়াবো না। তবে এখন সাংবাদিক ভাইদের প্রশ্ন, আমার মনে হয় যে এই প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে অনেক উত্তর আপনারা পেয়ে গেছেন, বাট আমরা মাত্র 7টি প্রশ্ন নেব, কারণ আমি জানি 7 হচ্ছে লাকি সংখ্যা। যাই হোক, আমরা 7টি প্রশ্ন নেব। এবারে সাংবাদিক ভাইদের জন্য আমি আসলে তোরটা ছেড়ে দিলাম, বাট আমার মনে হয় যে আমাদের এখানে শৌখিন ভাই রয়েছে, যে হেল্প করবেন আমাকে। তো শৌখিন ভাই, আপনি একটু মাইক্রোফোনগুলোতে আমাকে হেল্প করেন। আর আপনাদের যে প্রশ্ন রয়েছে, মাত্র 7টি প্রশ্ন আমরা নিতে পারবো। হ্যালো, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমি আলকাসি, সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার। আমার প্রশ্ন সাদিয়া শাকিল ভাইয়ের কাছে, উনি হয়তো আমাকে দেখতে পাচ্ছেন না। আচ্ছা, একটু সামনে আসি। শাকিল ভাই, আমার প্রশ্ন আপনার কাছে, একটু ক্ল্যারিফাই করবেন। প্রথমে শুভকামনা আপনাদের তুফানের জন্য। সামনে ঈদ, আর মাত্র 4 দিন বাকি, আপনারা তুফান হলে ঝড় বইবে, এটাই আমরা আশা করছি। একটু ক্ল্যারিফাই করবেন। আমরা শুরু থেকে জেনে আসলাম যে তুফান হচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা, এবং আপনাদের প্রেস রিলিজ, আপনাদের তরফ থেকে যে প্রেস রিলিজ পাঠানো হয়েছে, সেখানেও এটাই লেখা ছিল যৌথ প্রযোজনার সিনেমা। এই যৌথ প্রযোজনার সিনেমা কিভাবে দেশি সিনেমা হয়ে গেল, এটা একটু জানাবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে মানি লন্ডারিং এ, এই ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা? আপনার নামটা বলবেন একটু? আমার নাম আল কাসির, আমি সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার। আল কাসির ভাই, না? জি। কাসির ভাই, থ্যাংক ইউ এই কোয়েশ্চেনটা করার জন্য। আর এই সংক্রান্ত আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমি একবার উত্তরটা দিয়ে দিচ্ছি, যাতে এটা আমি ক্ল্যারিফাই করে ফেলতে পারি। প্রথম কথা হচ্ছে, এটা আপনাদের মনে আছে যে আমরা যখন 1 বছর আগে একসাথে সিনেমার ঘোষণা দিলাম, অ্যানাউন্সমেন্ট আসলো, তখন আপনারা মনে করতে পারবেন কিনা জানি না, আমি বারবার ক্ল্যারিফাই করার চেষ্টা করেছি এটা বাংলাদেশি সিনেমা। কোনোদিন আমরা বলিনি যে এটা যৌথ প্রযোজনার সিনেমা, এবং আপনারা কোথাও দেখাতে পারবেন না যে আমরা বলেছি যৌথ প্রযোজনার সিনেমা। দেখেন, একটা বিষয় কি, এখন তো সোশ্যাল মিডিয়াতে আসলে আপনিও একটা কথা বলে দিতে পারেন, আমিও একটা কথা বলে দিতে পারি, ওপেন প্ল্যাটফর্ম, যে কেউই বলতে পারে, কিন্তু অফিসিয়ালি আমরা কি বললাম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমারও চোখে পড়েছে বিভিন্ন জায়গায় লোকজন এটা বলার চেষ্টা করছে। আপনাকে একটা ছোট জিনিস ওই যে বললাম, সবার জন্য ক্লারিফাই করে দিচ্ছি।
একটা সিনেমা যখন তৈরি হয় একটা এক একটা ধাপে ধাপে তৈরি হয় একটা সিনেমা। তো সেই সিনেমায় প্রতিটা ধাপে ওই যে লজ অফ দ্য ল্যান্ড বলে একটা কথা আছে যে আমার দেশের কি আইন, সেই আইন অনুযায়ী প্রতিটা স্টেপ কিন্তু আমাদের এগোতে হয়েছে। তো এটা এমন ঘটনা না যে হুট করে এটা যৌথ প্রযোজনা সিনেমা ছিল আর আজকে আমি ওয়ান ফাইন মর্নিং বলছি যে এটা বাংলাদেশের সিনেমা, এটা কিন্তু পসিবল না। কেন পসিবল না? কারণ আমরা যখন শুটিং শুরু করি আমরা প্রতিটা স্টেপে আমাদের পারমিশন নিতে হয়েছে। যদি যৌথ প্রযোজনা সিনেমাই হতো এটা, তাহলে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের ইন্ডিয়া যাওয়ার জন্য পারমিশন লাগতো না। ইন্ডিয়া আমরা কেন গিয়েছি? লোকেশনের প্রয়োজনে। আপনারা দেখেছেন অতীতে যত সিনেমা হয়েছে প্রত্যেকটা সিনেমাতে আমরা দেখেছি যে কোনো একটা গানের শুটিং হয়তো বিদেশে হয়েছে, কোনো একটা শুটিং হয়তো আমেরিকাতে হয়েছে, ইন্ডিয়াতে হয়েছে। তো ওই সিনেমাগুলোর কি পারমিশন কিভাবে নিয়েছে সেটা আমি বলতে পারবো না, বিকজ সেটার সঙ্গে আমি সংশ্লিষ্ট না। কিন্তু আপনাদেরকে আমি হলফ করে বলতে পারি যে আমাদের এই সিনেমায় প্রতিটা স্টেপে প্রতিটা জায়গায় আমরা ইন টার্মস অফ টেকিং পারমিশন এবং আইন অনুযায়ী যা যা করবার দরকার সেই জিনিসগুলোই আমরা করেছি। যে কারণেই কিন্তু আমরা প্রথমে তথ্য মন্ত্রণালয়ের পারমিশন নিয়ে আমরা বিদেশি শুটিং এর জন্য এবং এমনকি কারা কারা শুটিং এ যাবে প্রত্যেকটা নাম আমরা সেখানে তথ্য মন্ত্রণালয় আমাদেরকে পারমিশন দিয়েছে। আমরা যখন ইন্ডিয়া পার্টে শুটিং করেছি তখন ফিল্ম ফ্যাসিলিটেশন অফিস ইন্ডিয়া থেকে আমরা পারমিশন দিয়েছি, সেই পারমিশন ইন্ডিয়ান এমবেসিতে এসছে। ইন্ডিয়ান এমবেসি যারা গিয়েছেন এখানে ঢাকার থেকে শুট করে এখানে যে আর্টিস্টরা আছে সবাই জানে প্রত্যেকের ভিসার মধ্যে তুফান নামে ভিসা হয়েছে। শুধু তাই না, আমরা ইন্ডিয়া পার্টি যে শুট করেছি সেখানে যে আর্টিস্টরা কাজ করেছে স্বয়ং একজন বসে আছেন আমাদের মিহি চক্রবর্তী ছাড়াও আরো 5-6 জন আর্টিস্ট এবং যে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টরা কাজ করেছে প্রত্যেকের পারমিশন আলাদা করে নেওয়া হয়েছে এবং সেটা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে গিয়েছে। সেই পারমিশন নিয়ে এফডিসি, আপনারা জানেন যে এটা একটা লম্বা একটা প্রসেস। এটা কিন্তু ওয়ান ফাইন মর্নিং আমি বলতে পারবো না যে না এটা বাংলাদেশের সিনেমা অথবা এটা যৌথ প্রযোজনা। তো আমরা প্রথম দিক থেকে আমরা ক্লারিফাই করার চেষ্টা করেছি দিস ইজ পিওরলি বাংলাদেশি ফিল্ম এবং সেখানে যদি আমাদের লোকেশনের প্রয়োজনে বিদেশ যেতে হয় তো যে কোনো ধরনের পারমিশন যে কোনো ধরনের আমাদের আইন মেনে যা যা করা দরকার আমি আপনাদেরকে অ্যাসিওর করছি সেগুলো নেওয়া হয়েছে। আর যদি সেইভাবে করে না হতো তাহলে আজকে এই আনকাট সেন্সার পেয়ে আপনাদের সামনে আমরা কথা বলতে বসতে পারতাম না। আমার মনে হয় এটা ক্লারিফাই করতে পেরেছি আমি এবং এই সংক্রান্ত আর যাদের মনে প্রশ্ন ছিল তারা উত্তর পেয়ে দিয়েছেন আমি আশা করি। আচ্ছা শাকিল ভাই এইদিকে আমি আপনার দুবাইয়ের বাংলাদেশের দিকে বলছিলাম এইদিকে ভাই আমি একটা প্রশ্ন একটু করতে চাই আপনাদেরকে। আমি একটু আগে বলছিলাম যে এত হট্টগোল ছিল এত বাসার, তো আমি বলছিলাম এটা কি শাকিব ভাই মেবি নাবিলার জন্য নাকি আমার রনিবের জন্য? তো আমি তো দিতে পারছি আমি আসলে অনেক ফেমাস। সব প্রশ্ন আমার কাছে বলেন কি প্রশ্ন? শাকিল ভাই আমি জাস্ট আপনি উত্তর দিয়ে দিয়েছেন, ঠিক আছে, জাস্ট একটু ক্লিয়ারিফাই করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে অবশ্যই এই সিনেমায় হচ্ছে আলফা এছাড়া আর কারো ইনভেস্টমেন্ট নাই, তাই এটা কি না? আমার কাছে মনে হয় আপনি তো বিনোদন সাংবাদিক, আপনি কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজমও করতে পারতেন আমার কাছে মনে হয়। আমি জাস্ট একটু জানতে চাচ্ছি 4 দিন পরে তো সিনেমাটা রিলিজ করছি আমরা এবং সবাই একটা উৎসবের মধ্যে আছে। তো আমার মনে হয় সিনেমা নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি তো কনসার্ন ডিপার্টমেন্ট যারা আছে এবং যে প্রশ্নগুলো আমি তো একবার উত্তর দিয়ে দিয়েছি। আমাদের সিনেমা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আপনারা আপনি জাস্ট একটু উত্তরটা দিলে খুশি হতাম আর কি, যদি উত্তরটা দিতে চান আর কি। আপনি না হয় ওকে পান। একটু কথা বলবো না, আমি একটু ঢুকে পড়ি। এটা হচ্ছে আমাদের আজকের উদ্দেশ্য এবং টোটাল যে কয়েক মাস ধরে কাজটা হচ্ছে উদ্দেশ্যটা কি? একটা ভালো আন্তর্জাতিক মানের সিনেমা বানানো। আমাদের দর্শকরা তাকিয়ে আছে কিন্তু আসলে সিনেমাটা দেখার জন্য এবং সেটা দেখে তারা চমকিত হবে এই আশা আমরা করি। এবং এটা আমি উপজাতকভাবে আমি এখানে কথাটা বলছি, এটার পারমিশন এটা যৌথ প্রযোজনা কিনা এরকম ব্যক্তিগত কিছু প্রশ্ন থাকলে পরে আমার মনে হয় শাকিল ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিয়ে ওনার একটা পার্সোনাল একটা ইন্টারভিউ ব্যবস্থা করবেন। এখনকার প্রশ্নগুলো আমরা এই তুফান সিনেমার পেছনের ঘটনা বলতে এইসব ঘটনা না,
কিরকম আমরা কাজটা করলাম বা এই সংক্রান্ত যদি তার অভিজ্ঞতার কথা অথবা তাহলে আমাদের ভালো লাগে, কারণ কেমন যেন মনে হচ্ছে যে এর মধ্যে একটা জটিল প্রশ্ন একটু উত্তর দেবো বা এই জন্য আর কি। হ্যালো, আমরা সবাই কিন্তু আছি, সাকিব ভাই আছে, মিমি আছে। আমরা চাবো আমাদের সিনেমা নিয়ে একটা প্রশ্ন করেন, আপনার যদি তাও অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি প্রশ্ন করবেন, কারণ এই ধরনের প্রশ্ন তো অভ্যস্ত না। মিমি একটু আগে জানতে চাচ্ছিল যে বাংলাদেশে সবচেয়ে ভালো খাবার কি, ব্রেকফাস্টে আমরা কি খাই, তো এগুলো তো আমরা জানতেও চাই। শফিন, পরে প্রশ্ন আপনার কাছে আমার একটু প্রশ্ন রাখি আমার কাছে। আমি সুলতানা স্টারস কোডের চ্যানেল লাইভ। আমি আপনার কাছে জানতে চাই যে আপনার বিগত যে ছবিগুলো আমরা দেখতে পেয়েছি পর্দায় বড় পর্দায়, বেশিরভাগ ক্ষেত্রে অডিয়েন্সের এটা পর্যবেক্ষণ যে এন্ড অফ দ্য ডে আমাদের যে ওমেন ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো অনেকটা ভিলেন রূপে প্রকাশিত হয়, অনেকে বলে। তো অডিয়েন্সের একটা ধারণা হচ্ছে যে টুকটাকে কি আসলে এরকমটা ঘটার কোনো সম্ভাবনা আছে কিনা, বা আমরা কি আরেকটু ভিন্নভাবে রাফির উপস্থাপনটা দেখবো কিনা ওমেন ক্যারেক্টারগুলো প্রেজেন্টেশনের ক্ষেত্রে। এই প্রশ্ন যেহেতু কোয়েশ্চেনটা উইমেন সেন্ট্রিক, তাই জন্য from one women to another man, so I will take the question from you. আমি এটাই বলবো যে আর তো মাত্র 4 দিন, তাই তো? সব প্রশ্নের উত্তর আমরা কিন্তু সেই দিনই পেয়ে যাবো। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করতে চাই। এই প্রশ্ন উত্তরটা আমি কিন্তু আগের বারও দিয়েছি যে এটা বেশি হয়েছে পরাণের পর। পরাণ যখন ব্লকবাস্টার হলো, মানে আমার কাছে কেন যদি মনে হয় আমাদের বাংলাদেশে এটা একটা রীতি, ধর যখনই একটা সিনেমা অনেক বেশি হিট হয়, অস্বাভাবিক লেভেলের হিট হয়, তখন বলে কি না এটা তো আসলে হিট হওয়ার কথা না, এটা আসলে মেয়েদের খারাপ দেখে হিট হয়েছে, এটা আসলে হিট হওয়ার কথা না, হাওয়া গানটা হিট হয়েছে তো তাই এটা হিট, এটা আসলে হিট হওয়ার কথা না, শাকিব খানের দাড়িটা খুব সুন্দর হয়েছে জন্য। তো আমার কাছে মনে হয় যেই সিনেমাগুলো সফল সেগুলোকে আমরা মন খুলে সফল বলি, তারপর বলি। এটা প্রথম কথা। পরাণ নিয়ে কেন এটা কথা উঠেছে, আমি প্রথম সিনেমা বানিয়েছি পোড়ামন 2, যে সিনেমাতে সিয়াম শেষে মারা যায়, পূজা ছিল ইনোসেন্ট। আমার পরের ছবি ছিল দহন, যে ছবিতে একটা নারীকে আগুনে পড়ে মারা যায়। আমার এর পরের ছবি ছিল দামাল, যে সিনেমাটা মহিলা ফুটবল টিমের উপর। এখন সেই সিনেমাটা আমরা ব্লকবাস্টার করার নেই দামাল, কিন্তু না না এখন পরাণ আমি জেন্ডার ব্যালেন্স করেই মেরেছে। হ্যাঁ, আমি যেটা করি সত্যি ঘটনা উপস্থাপনা করি। আমি দুটো ছবিতেই আমার নারী ভিলেন ছিল, কেন জানি এই দুটো ছবি অনেক বেশি হিট, আপনারা হিট করেছেন। আমি জানি না, আমি নারীদের কাছে প্রশ্ন আপনাকে বেশি এনজয় করার জন্য, বাট আমি একটু বলবো, এটা আপনি বলেন আমি কি ছবিগুলো বানিয়েছি গল্পগুলা সেগুলোকে আনরিয়েলিস্টিক গল্প কিনা, যে জোর করে দেখানো কিনা। পড়ার একটা যে ছবিটা, সেই ছবির ঘটনা আপনারা জানেন সেটা কি হচ্ছে, এবং এটা অনেক বেশি হচ্ছে। প্রত্যেকটা খুন, প্রত্যেকটা ক্রাইম পিছনে অনেক সময় থাকে। ধরেন রিসেন্টলি যে একটা ঘটনা ঘটতেছে যে একজন মারা গেছে ইন্ডিয়াতে গিয়ে, এখন আমি যদি সিনেমাতে বানাতে যাই অনেকগুলো ক্যারেক্টার থাকবে না, তো প্লিজ এটাকে এখন আমাদের সময় এরকম নাই পার্সোনালি নেওয়া। এখন তুফানে আসলে কে ভিলেন এটা তো বললে জমক থাকবে না, হয়তো বা ভিলেন 2 জায়গায় কিন্তু আছে, এক জায়গায় ভিলেন হতে পারে। দেখেন প্রশ্নটা তুমি এড়িয়ে গেলা, এখানে মিমিয়া নাবিলাকে তুমি মেরেছো কিনা এটা ছিল প্রশ্ন। তো বলেছিল তো শেষ সিনেমা। আচ্ছা, আমার নাম আলামিন। রাফি ভাই কথা অনেক করেছে, রাত হয়ে গেছে, আপনাদের আসলে আমাদের 2 ঘন্টা বসিয়ে রাখছেন। আমার নাম আলামিন সজল, আমি ইন্ডিপেন্ডেন্টে কাজ করি। আমি এর আগে কখনো এই ইভেন্টে আসি নাই, এবং এসে যে সার্কাস দেখলাম তাতে আমি সত্যিকার অর্থে খুব হতাশ। আমি জানি না আমার সহকর্মীরা আসলে এখানে কিভাবে কাজ করেন। প্রথমত কথা হচ্ছে, আপনি যদি সংবাদ সম্মেলনে রাখছেন আমাদের জায়গাটা একটু সামনে হওয়া উচিত ছিল, সেটা আপনি রাখেন নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উপস্থাপিকা আসলে অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন। আমি যতটুকু জানি এটা সম্ভবত আমার 100 থেকে 150 বেশি সংবাদ সম্মেলন হয়ে গেছে কভার করা। সেক্ষেত্রে আমরা যতটুকু দেখি যে গণমাধ্যমে আমাদের যারা সহকর্মীরা আছেন তারাই আসলে প্রশ্ন করেন এবং সেই প্রশ্ন উত্তর দেওয়া হয়, কিন্তু উপস্থাপিকাই আসলে তিনি সব প্রশ্ন করেছেন। তো আমার যেটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে আপনি যদি সবকিছু গোপনই রাখেন তাহলে আমাদের রাখলেন কেন ভাই, আমাদের একটা প্রেস পাঠিয়ে দিবেন তাহলেই তো হতো। এখন আসলে আমরা কি লিখবো, আমরা আসলে লিখবো ডাকি বলে এই সিনেমার গল্পটা আসলে আমরা কি লিখবো আমি জানি না, আমার সহকর্মী আসলে কি লিখবেন। আপনারা কি জানতে চান বলেন। এক মিনিট, হ্যাঁ আপনার নামটা কি বললেন? আমার নাম হচ্ছে আলামিন সজল, আমি সজল ভাই, আমারও তো অনেকগুলো অবশ্যই সন্তুষ্ট করেছেন, বাট আমার কাছে যেটা মনে হয় সিনেমার কোনো প্রেস কনফারেন্স আসলে কোনো ডিরেক্টর, বুদ্ধিমান ডিরেক্টর বা বুদ্ধিমান প্রডিউসার গল্প বলে দিবেন আসলে, এটাই তো চমক সিনেমাটা। আপনি আজকে প্রথম দিন এসেছেন, আমার মনে হয় আরো কিছুটা সিনেমার
কয়টা সিনেমা প্রেস কনফারেন্সে গেলে আপনি জিনিসটা বুঝে ফেলবেন। সিনেমা গল্প বললে তো সিনেমা তো মানুষ দেখেই ফেলবে। আপনারা সিনেমার পিছনের গল্প যদি জিজ্ঞেস করেন সেটা আমাদের প্রশ্ন করেন, আমরা উত্তর দিচ্ছি, কিন্তু সিনেমার গল্প আসলে আমরা বলতে পারবো না। সমস্যা নেই, থ্যাংক ইউ। একটা জিনিস সাকিব ভাইয়ের কাছে জানতে চাই। আমি বলি আরে ও বাবু সাকিব ভাই, মাইকটা দাও। না লাগবে ভাই, আমরা শুনতে পাচ্ছি না। সাকিব ভাই, আমি যেটা জানতে চাই, প্রথম দিন আমি চ্যানেল 24 কাজ করি প্রথম দিন যেদিন তুফানের আমরা কভার করেছিলাম, আপনার প্রোগ্রাম যেদিন আমরা ঘোষণা আছে তুফানের, সেদিন আপনার কাছে শুনেছিলাম আপনি বলছিলেন যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে শুনতে চান জ্যামাইকাতে আপনার শো হাউসফুল যাচ্ছে, আপনি শুনতে চান অস্ট্রেলিয়াতে আপনার শো হাউসফুল যাচ্ছে, অস্ট্রেলিয়াতে আপনার শো হাউসফুল যাচ্ছে। তুফান নিয়ে কি সেই আভাসটা পাচ্ছেন কিনা? পাশাপাশি তুফান নিয়ে যেহেতু কাজ করা শেষ, এখন তো তুফান সম্পর্কে আপনি জানেন, তুফানটা নিয়ে একটু আপনার কাছ থেকে আপনার এখনকার মানে চিন্তাটা শুনতে চাই। আর ছোট্ট করে জানতে চাইবো, যেহেতু পাশে চঞ্চল ভাই আছেন, চঞ্চল ভাই এবং আপনি পাশাপাশি মানে দুই দেশের মানুষের কাছে খুব জনপ্রিয়। যখন আসলে আপনারা দুইজনকে একসাথে করার যে প্ল্যানিংটা আসলে টিম থেকে করা হয়েছে, তখন আসলে নিজেদের মধ্যে আসলে কতটুকু কনভারসেশনের জায়গা তৈরি হয়েছে? দুইজনকেই শক্তিমান অভিনেতা হিসেবে আমরা দুই সময় দেখেছি, হয়তো উনি অন্য একটা ছবি নিয়ে এসেছেন, আপনি আরেকটা। তো প্রথমটা আগে জানতে চাইবো, তারপর দ্বিতীয়টা। থ্যাংক ইউ। শোনা যাচ্ছে? জি ধন্যবাদ আপনাকে। ফাইনালি অ্যাটলিস্ট একটা প্রশ্ন তো আমার কাছে আসলো। যেভাবে শুরু হয়েছিল আমি তো ভেবেছি যে ভাই আমাদের আর কোনো কাজ নেই, আমি মিমি, নাবিলা, চঞ্চল ভাই আমরা ভাবছিলাম যে তাহলে আমরা চলে যাই, খাওয়া দাওয়া করি, রাত হয়ে গেছে, আমাদের হয়ে গেছে। যাক, আপনাকে অনেক ধন্যবাদ যে আমারও একটা প্রশ্ন, মানে আমার কাছেও কিছু জানতে চাওয়ার ছিল। আমি শুরুতে তো এক্সাইটেড ছিলাম যে আসলে তো আজকে তো প্রশ্ন আর আমিও পাবো না, পাবে হচ্ছে মিমি, পাবে হচ্ছে নাবিলা, আমি আর চঞ্চল ভাই আসলাম নিজেদের কথা, এই জন্য শুরুতে সব কথা বলে দিয়েছি। যাক, আপনার বলার সুযোগ আসলো। দেখেন, আমি এতক্ষণের আজকের যে কনভারসেশন, আজকের যে ঘটনাগুলো আমি দেখলাম, ভাই আসলে ব্যাপারটা হয়েছে কি, আজকে অনেক বছর আপনাদের সাথে আমার জার্নি, আপনারা কিন্তু দেখে আসছেন। আমার অনেক সময় এমন হয়েছে যখন নাকি একটা ভালো সিনেমা, একটা বড় সিনেমা আমি প্রেজেন্ট করতে গেছি, তার ম্যাক্সিমাম সময়টাই কিন্তু আমাকে অনেক বাধার মুখে পড়তে হয়েছে। ম্যাক্সিমাম সময় কিন্তু দেখা গেছে কিছু মানুষ একত্রিত হয়েছেন, রুখবার চেষ্টা করেছেন, কিন্তু আমি তো আসলে তাদের জন্য সিনেমা বানাই না, তাদের জন্য সিনেমা করিও না। আমি সবসময় সিনেমা করি বাংলাদেশের জন্য, বাঙালির জন্য। আমি সবসময় চেষ্টা করি বাংলা সিনেমা কিভাবে পৃথিবীময় ছড়িয়ে যাবে। আজকে আপনি যে চমৎকার একটা প্রশ্ন করেছেন, আসলে একজন বিখ্যাত মানুষ বলে গেছিলেন, যে কোনো একটা সফলতার সাথে সাথে একটা কালো ছায়াও কিন্তু চলতে থাকে। কালো ছায়াটা সেই সফলতাকে গ্রাস করতে চায়, কিন্তু ফাইনালি গিয়ে আর পারে না। তো তুফানের যে স্টোরিটা এমন হয়েছে, কালো ছায়া চলেছে সাথে সাথে, হয়তো চলবে আরো, কিন্তু আজকের এই তুফান কেন, ইনশাআল্লাহ আমি যতদিন ভালো সিনেমা করব, আমি আমার সিনেমাকে বুঝেই করব, আমার দেশের পক্ষের সিনেমা, আমার বাঙালির পক্ষের সিনেমা, বাংলা সিনেমার উন্নয়নের জন্য সিনেমা করব, আমি কোনো কালো ছায়ার জন্য সিনেমা করব না। আর সেই ভাইবটা আমি কিন্তু এবার কোশ্চেনে আসি, অ্যান্সারে আসি, সেই ভাইবটা কিন্তু আপনারা দেখেছেন, আমি একটু আগেও বলেছি, টিজার রিলিজের পর, ট্রেলার রিলিজের পর, দিস ইজ দ্য ফার্স্ট টাইম সেটার রিভিউ করছে বাঙালির বাইরে গিয়ে ইংলিশরা, সেটা রিভিউ করছে আমেরিকানরা, হোয়াইটরা, অস্ট্রেলিয়ান হোয়াইটরা, জার্মান হোয়াইটরা। সো এটা সত্যি একটা গর্বের বিষয়। আমার বিশ্বাস যে দেখেন, আমি তো এই সিনেমা দিয়েই আর আমি বলতে পারি না যে কর্ণাটকের মতো বা তামিলের মতো হাজার কোটির বিজনেস করে নেব, বাট আমি এইটুকু বলতে পারি, সেই ক্লাবে যাওয়া, সেই বিশ্ব দরবারে যাওয়ার পথ চলাটা যেমন শুরু হয়েছিল গত বছর,
এই পথ চলাটায় আমরা অনেক দূরে গিয়েছি। আজকে ইংলিশও আমাদের রিভিউ করছে, বাংলা সিনেমার রিভিউ করছে। ইনশাল্লাহ সামনের বছরে এমনও দিন দেখতে পাবেন। এখনই শুনি জামাইকার খবর, আর নিউ ইয়র্কের খবর, ডাবলিনের খবর, অস্ট্রেলিয়ার খবর এখনই কিন্তু শুনি, আপনারাও শোনেন। ইনশাল্লাহ তুফানে গত বছরের চাইতে বেশি নিউজ শোনা যাবে ইন্টারন্যাশনাল, তার সাথে ইন্টার মিডল ইস্টের একটা ভালো নিউজ শোনা যাবে, এবং আগামী বছরগুলোতে এই ধারা অনেক অব্যাহত থাকবে এবং অনেক দূরে এগিয়ে যাবে। থ্যাংক ইউ আমাকে প্রশ্নটা করার জন্য ভাই। আর চঞ্চল ভাইকে নিয়ে, চঞ্চল ভাইয়ের সাথে আমার একটা আলাদা বন্ধুত্ব আছে, যেটা আজকে থেকে না। আমাদের দেখা, আমাদের আড্ডা, সে কিন্তু অনেক বছর থেকে, অনেক বছর আগে থেকে আমরা সবসময় কিন্তু চাইতাম যে আমরা একসাথে কাজ করি, এবং আমরা সবসময় চাই যে বাংলা সিনেমার কত চঞ্চল ভাই কিন্তু মনের প্রাণে চেষ্টা করে যায় যে কত একটা ভালো সিনেমা মানুষকে উপহার দেবে, দর্শকদের উপহার দেবে, দেশ বিদেশ থেকে তার সুনাম করবে। আজকে যখন পদাতিকের ট্রেইলার দেখেছি আমার এত ভালো লেগেছে। আমি কলকাতা শহরে বসে যখন নাকি চঞ্চল ভাইকে নিয়ে কথা বলছিলাম, মানুষের এত ভালোবাসা দেখেছি, পদাতিকের গল্প শুনেছি, আমার সত্যি চঞ্চল ভাইকে নিয়ে, ইয়েস চঞ্চল ভাই আমারই বন্ধু, আর ব্যাপারটা এমনই ছিল। খুব গর্বের একটা নাম চঞ্চল ভাই। আর চঞ্চল ভাইয়ের ব্যাপারটা কিন্তু আমি তো শুরুতেই ধন্যবাদ দিয়েছি, এবং এই যে বোঝা যে আমরা একসাথে কাজ করে, একসাথে কাঁধে কাঁধ মিলিয়েই আমাদের সিনেমাকে এগোতে হবে। রাফি বললো যে এটা অনেক আর্টিস্টই বুঝতে চায় না, সত্যি তাই। থ্যাংক ইউ চঞ্চল ভাই, এগেইন থ্যাঙ্কস, থ্যাঙ্কস। ফাইনালি বড় ভাই, আমরা 3টা প্রশ্ন নিতে পারবো। মাইকটা একটু দাও না, মাইকটা আমরা শুনতে পাচ্ছি না, মাইকটা একটু দাও। আপনি তো এর আগে কখনো কোনো বাংলা মানে এই দেশের সিনেমায় আপনি কাজ করেন, এবার কেন আসলে আপনি আগ্রহটা দেখালেন, কি জন্য? আচ্ছা হ্যালো, আমি একটা প্রশ্ন করতে চাই। অনেকক্ষণ থেকে একটা প্রশ্ন করেছে, এটা একটু উত্তর দিয়ে দিন, একটু উত্তর দিয়ে দিন মেবি। একটা প্রশ্ন এসছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার প্রশ্ন ছিল যে এতদিন কেন করিনি, এখন কেন? ও থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন, আর থ্যাংক ইউ আজকে আসার জন্য। অ্যান্ড ফাইনালি আমি একটা প্রশ্ন পেয়েছি, চেষ্টা করবো কিছু উত্তর দেওয়ার। উত্তরটা হলো আমি মনের মানুষ। আমি না, এই একটু আগে আমার একজন ভাই বললো যে আমাদেরকে একটু এগিয়ে বসতে দিলে ভালো হতো। আমাকে যদি মাটিতে মেঝেতেও বসতে বলেন কিন্তু বসে যাবো, কিন্তু ভালোবেসে বলতে হবে। ওনারা সবাই আমাকে খুব ভালোবেসে অ্যাপ্রোচ করেছিল, আর তাই জন্যই হ্যাঁ বলা। বিশ্বাস করুন আমি গল্পটাও শুনি। আমার নাম বুবুল আহমেদ জয়, আমি টেলিভিশনে অনেক ধরনের প্রশ্ন করছেন, তিনি অভিযোগের হিসেবে অনেক কথাই বলছেন। তো একটা বিষয় যে আমরা হচ্ছে ওটাতে অবশ্যই অনেক কিছু আছে যে সেটাতে আমরা করতেই পারি। আমরা কখনোই এই ছবিটি প্রেক্ষাপটে যারা একটা গল্প শুনতে অবশ্যই চাই না, এবং আমরা যে টিজার যেটুকু দেখেছি সেখান থেকে কিন্তু আমরা রসদ পেয়ে দিতে পারি, ট্রেলার যদি থাকেন কিন্তু আমার রাফি ভাই, আপনি যখন থেকে সিনেমা তৈরি করেছেন, আপনার প্রত্যেকটা সিনেমায় কিন্তু ব্লগ বাস্টার করি, হতে পারে অন্তত আমাকে ব্লগ বাস্টার করি, কিন্তু অন্যান্য সবগুলোতে ব্লগ বাস্টার করি। কিন্তু এই কোনটা যে কোনটা এগিয়ে আছে আমরা কিন্তু বক্স অফিস নেই, তাহলে আমরা বাংলা সিনেমা এই আন্তর্জাতিক ভাবে যাচ্ছে শাকিব ভাই, সেটা হচ্ছে স্বপ্ন, সেই স্বপ্নটা ওই জায়গায় তাহলে এই বক্স অফিস এটাও তো আমাদের এখন দরকার, এবং পাশাপাশি এটা সময়ের দাবি আমার মনে হয় আমি একটু শুরু করি, মানে এই প্রশ্নটা হচ্ছে শাকিব ভাই বা সাকিব ভাইদের জন্য। অবশ্যই তো দরকার আমাদের এখানে আলোচনা করা উচিত যে একটা সিনেমা বানানোর পর আমাদের শুধু রিভিউ দেওয়ার অনেক দুষ্কর। এই যে হলে হলে কোন হলে চলতেছে, কোন হলে হাউসফুল যাচ্ছে কি যাচ্ছে না, লোক পাঠাতে হয়, খুবই মানে আদিকালের নিয়মে আসলে চলছে। এবং যে জিনিসটা নিয়ে আসলে কথা বলা উচিত সেই জিনিসটা নিয়ে আমরা কথা না বলে আমরা অন্য জিনিস নিয়ে করি। আমার মনে হয় এই জিনিসটা নিয়ে আপনারা যদি কথা বলেন যে অনেক বেশি এটা অবাক হয়ে যায়, বাংলাদেশে এখনো ই টিকেটিং নাই, তাহলে আমরা কিভাবে জানবো আমাদের সিনেমায় কতটুকু ব্যবসা হচ্ছে বা কি হচ্ছে, পুরোটাই অনুমান করে মানুষের উপর নির্ভর করতে হয় আসলে। তো আমার মনে হয় এই প্রশ্নটা ভালো উত্তর দিতে হবে শাকিব ভাই, কারণ তিনি ডিস্ট্রিবিউশন সাথে জড়িত, এবার অনেক বেশি কাজ করছেন এবং খুবই প্রশংসা শুনছি ওনার। হল মালিকটা বলছেন প্রথম সিনেমাতে উনি খুব ভালো দাম দর করে ভালো দিক করতে পারছেন। তো শাকিব ভাই আপনি তো ভয়ঙ্কর ভালো ব্যবসায়ী,
এবং আপনি প্রতি সিনেমাতে আমার সাথে এরকম করেন, এই সিনেমাতে একটু কম বাজেট নাও, পরেরটাতে তোমাকে আমি বেশি টাকা দিই। কিন্তু রাফি কোনোদিনই কম টাকা নেয়নি। কারণ আমি আপনার থেকে আচ্ছা, বড় ব্যবসায়ী। আমি একটু অ্যাড করতে চাই, কোয়েশ্চেনটা আসলে খুব ভালো জয় ভাই। রাফি যেটা বললো আমি আসলে এগ্রি করি যে দেখেন এবার আসলেই আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স যে আমি প্রত্যেকটা হল মালিকদের সঙ্গে কথা বলছি 1-to-1, এবং আমি হল মালিকদের আমি প্রশংসা করতে চাই। তো বাংলাদেশে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এখন, সেই ইনফ্রাস্ট্রাকচারে হল মালিকরা যেভাবে করে যুদ্ধ করে যাচ্ছে, যেমন দেখেন আমরা প্রডিউসারের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক সময় বলি যে হল মালিকরা আমাদেরকে টাকা কম দিচ্ছে, হল মালিকরা আমাদেরকে রেশিও কম দিচ্ছে, কিন্তু এটা কিন্তু ভাইস ভার্সা। আমরা কিন্তু you have to put your toes into other shoes as well. আমি দেখেছি যে যে ইনফ্রাস্ট্রাকচারে যেভাবে করে যুদ্ধ করে এক একটা ছবি এগিয়ে নিয়ে যাচ্ছে হল মালিকরা, আমি প্রথম ধন্যবাদ জানাতে চাই সমস্ত হল মালিকদের। এবং প্রত্যেকের সঙ্গে কথা বলে আমি দেখেছি, যখন আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, আমি গতকালকে আমি একজন হল মালিকের, আমি নাম বলছি না, হল মালিকের সাথে কথা বলছিলাম। উনি বললেন যে প্রতি ঈদে আমরা শুধু শাকিব ভাইয়ের সিনেমা রিলিজ করার জন্য শুধু 2 ঈদে আমরা সিনেমা হল এরকম প্রায় 60-70টা হল। তো একটা হলে আমরা দেখতে পেলাম যে উনি বললেন যে 5 বছর ওনার হলটা বন্ধ, শুধু তুফান সিনেমা রিলিজ করবার জন্য তিনি এবার। তো এটা খুবই পজিটিভ। এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে আমাদের সরকারের কাছেও আমাদের অনুরোধ থাকবে, যদি আমরা সহযোগিতা পাই তাহলে এই যে রেটিং করা এবং বক্স অফিস তৈরি করা, যেখানে আমরা প্রডিউসাররাও অ্যাকচুয়াল ডেটাটা পাবো এবং হল মালিকদের সঙ্গে আমরা একটা আন্তরিক সম্পর্ক নিয়ে কাজ করতে পারবো। সরি, আমি কাজ করি। আমার প্রথমবার লিমিটেড কি বলবে, প্রশ্ন হচ্ছে কি করেছে, সিক্রেটটা কি আছে? চঞ্চল ভাই কেন ভয় পেয়েছে? সেই ভয় পাওয়াটা দেখতে হলে তো সিনেমা হলে যেতে হবে। আপনারা আসলে ভালো যাওয়ার সাথে কোনো অভিযোগ দিচ্ছেন না। কিন্তু সব যদি এখন বলে দেয় 4 দিন পর কি দেখবে, কিছু তো একটা রাখতে হবে। আপনি যদি একটু বলেন, প্রথমবার শাকিব মুভি জুটি না, বাংলাদেশের সিনেমা প্রথম, রাইট মুভি জুটিও প্রথম, রাইট। এতদিন পরে ইন্ডাস্ট্রির মূল পার্থক্য বা কি দেখবেন সকলে? সুন্দর করে এই একটা প্রশ্ন করছি আপু, আপনাদের মনে একসাথে বলেছেন আসলে আমার তো আসলে নিউজ চ্যানেলটা আপনাকে অনেক অভিনন্দন। আপনি বাংলাদেশের সিনেমা প্রথম অভিনয় করেছেন এবং আমার প্রশ্নটা শাকিব খানের কাছে প্রশ্ন করে আপনাকে বলে রাখবে। শাকিব খান, আপনাকে অভিনন্দন, 25 বছর আপনার জার্নির জন্য। এবং একটু আগে সাথে যেটা উল্লেখ করেছেন আপনার সাথে সম্পর্কিত, প্রতি ঈদেই আপনার সিনেমা আসে এবং এটা নিয়ে কিন্তু প্রতিবারে আমরা যারা খবরটা আমরা বলি যে এই সিনেমার জন্য অনেক সিনেমা রিলিজ করা হচ্ছে না, তিনি যে বছর বাংলাদেশের সিনেমা ছড়িয়ে গেছে সারা বিশ্বে, সেটা সারা বছর ধরে তাহলে আপনার সিনেমা রিলিজ করার কথা প্রযোজকদের বলেন, তো এরকম বলেছেন কি, বা শুধু ঈদ কেন্দ্রিক আপনারা রিলিজ করার কথাই কেন চিন্তা করছেন? সুন্দর একটা প্রশ্ন, দারুণ। থ্যাংক ইউ। লেডিস ফার্স্ট। থ্যাংক ইউ। যে দাদা আমাকে প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আমি এটাই বলবো যে আমার শাকিবের সাথে কাজ করতে অনেক জোশ লেগেছে। থ্যাংক ইউ। এবার আমার তো বলি, আমার আসলে কিন্তু আজকে আপনি দেখছেন যে আমার 25 বছর কিন্তু ছাড়াই সারা বছর সিনেমা রিলিজ হয়েছে। কিছু কিছু মানুষ দেখবেন যে আপনার, আমাদের একটা গল্প আছে, তাহলে ছেলে তো পড়াশোনায় ভালো, পড়াশোনা ভালো হলে পাস করবে না, এবার পাসও করেছে, এবার বলে যে পাস করেছে চাকরি পাবে না, বলে চাকরিও পেয়েছে, চাকরি পাবে বেতন পাবে না। বেতনও তো বেতনও পেয়েছে, সবকিছু তো ভালো, শেষ বলে যায় বেশি ভালো ভালো না।
তো কিছু মানুষ আছে তারা কথা বলেই যাবে, তারা বলেই যায় এটাই হবে না, ওটাই হবে না, এখন কেন ইচ্ছারা সিনেমা রিলিজ করে না। আরে ভাই, গত 25 বছর ধরে ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই 25 বছর পার হয়ে গেছে। এখন বিষয়টাকে আমি আর প্রমাণের মধ্যে দেখি না যে আমাকে আর কিছু প্রমাণ করতে হবে। এখন শুধু আমি কাজ করতে চাই, কাজ করে যাচ্ছি আমার সেই ভালোবাসার মানুষদের জন্য যারা আমি 9 মাস পর বিদেশ থেকে যখন ফিরেছি, ইউএস থেকে, তখন যারা লাইন ধরে দাঁড়িয়েছিলেন। আমি কাজ করতে চাই তাদের জন্য, আপনাদের জন্য, মিডিয়া কর্মীদের জন্য। আমি যখন এয়ারপোর্ট থেকে নেমে আমি লাউঞ্জের দিকে আসছিলাম, দেখি সমস্ত কর্মীরা, আপনারা আমাকে, আমার সেই বন্ধুরা, আমার সেই ভাইরা, সেই বন্ধুরা, সবাই আপনারা সবার ক্যামেরা নিয়ে সবাই যার যার মতো কিন্তু সেখানে কি যে একটা ওয়ার্ম ওয়েলকাম, যে একটা ভালোবাসা, আমি সত্যি সত্যি সেই ভালোবাসার দাম দিতে চাই। সেই জন্যই আমি এখন সিনেমা খুব কম করি। আমি চেষ্টা করছি যে খুব ভালো ভালো বেছে বেছে সিনেমা করতে। আরেকটা জিনিস, যদি কোয়ালিটি সিনেমা না হয়, আমরা হয়তো অনেক কথা বলে যাচ্ছি, আপনারা দেখছেন যে কোয়ালিটি সিনেমা না হলে আমাদের দেশে মাল্টিপ্লেক্সে বা সিঙ্গেল স্ক্রিনে চলে না, আর বিদেশে চলা তো অনেক দূরের কথা। একটা ইংলিশ সিনেমার পাশে, একটা বলিউডে হলিউডের সিনেমার পাশে আমার সিনেমাটাকে স্থান দেবে, একটু কোয়ালিটি লাগবে। তো দ্যাটস ওয়াই ভালো কোয়ালিটির সিনেমা করে যাচ্ছে। ইচ্ছারাও সামনে চলে রিলিজ হচ্ছে, আর এদিকে দরের রিলিজ হচ্ছে, সেটা ইচ্ছারা আছে। আরেকটা সিনেমারও প্ল্যান হয়েছে, সেটাও ইচ্ছারা। তো ইচ্ছারা এটা কোনো ব্যাপার না, কারো কথায় কান্না দিয়ে আমরা সকলে একসাথে বাংলা সিনেমার উন্নয়নে কাজ করব। যারা ভুলভাল কথা বলে, বাংলা সিনেমাকে পিছিয়ে রাখতে চায়, এই দোষ ওই দোষ এই দোষ, শুধু দোষের মধ্যেই ধরে রাখতে চায়, তারা আসলে গুণটাকে না দেখে না, তারা গুণটাকে ঢেকেই, বিকজ তারা হচ্ছে বেগুন, তাদের নিজেদেরই কোনো গুণ নেই। সে কোনো বেগুনের কথা না শুনে ভালো বাংলা সিনেমার সাথে থাকুন, যে কারো ভালো বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, সেটা আমার হোক আর জারি হোক। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে এখন শেষ করতে চাই। আপনি প্রশ্ন করুন। আপনি কোশ্চেন করেন, আপনার কোশ্চেনটা আসলে রেগে যান ভাই। আমি একটা কথা আপনাদের বলি, আপনাদের কি অনেক রাগ আমরা সিনেমা মানে এই জন্য? আমরা তো আমাদের বন্ধু, এত রেগে যাচ্ছেন কেন? আমরা একই ইন্ডাস্ট্রির মানুষ, ওনাকে মাইক্রোফোনটা দেন না, ওনাকে মাইক্রোফোনটা দেন। ভাইয়া রেগে যান না ভাইয়া, আমরা আমরা তো একসাথে সিনেমা মানে একসাথে কাজ করি। হ্যাঁ, আমি আপনাকে বলি, আমাকে সিনেমা বানাচ্ছে নাকি? আপনি আপনার মানে অ্যাপ্রোচ, একটা অ্যাকশন অ্যাঙ্গেল কেন? মানে আপনি রেগে যাচ্ছেন কেন? ঠান্ডা করেন, আচ্ছা আচ্ছা, আমি ভাই একটা ছোট্ট কথা বলি। আজকে এখানে প্রায় 300 সাংবাদিক এসছে। 300 সাংবাদিক ভাইকে প্রশ্ন করবার সুযোগ তো আমরা দিতে পারছি না, এই জন্য আমি বলি, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী, কারণ এটা তো রিয়েলিস্টিক্যালি পসিবল না, রাইট? সো আমার মনে হয় আপনি ওই যে রাফি যেটা বললো, আপনাদের সঙ্গে তো আমাদের একটা আন্তরিকতার সম্পর্ক, সো সেই সম্পর্কটা রেখে অবশ্যই, যেহেতু আপনি মাইক্রোফোনটা হাতে নিয়েছেন, আপনার প্রশ্নটা শুনতে চাই আমরা। না না, আমার কথা না, আপনার প্রশ্নটা করেন, আপনার প্রশ্নটা করেন ভাই। ভাইয়া দেখেন, আপনার প্রশ্ন হলো 6:30টায় প্রোগ্রাম ছিল। শাকিব ভাই বাংলাদেশের সুপারস্টার, তিনি, আমরা যেটা শুনেছি, তিনি সেটে টাইমলি যান। আজকে যে প্রোগ্রাম, আমি কয়েকটি প্রোগ্রামে গেছি, সেভাবে হয়েছে কাজ করা হচ্ছে, আপনার জানতে। তো আমি দেখি প্রত্যেকটা প্রোগ্রামে 2 থেকে 2.5 ঘন্টা দেরি করে আসে। এতে করে আমাদের পরবর্তী প্রজন্ম, আপনার কথায় যদি সংবাদ মাধ্যমদের এতক্ষণ বসিয়ে রাখেন, এর পরবর্তী প্রজন্ম আসলে কতক্ষণ আপনার কাছ থেকে কি শিখবে, তাদেরকে কতক্ষণ বসিয়ে রাখবে। আর বিমি চক্রবর্তীর কাছে আমার একটা প্রশ্ন, সেগুলো আমাদের দেশের কোথায় কোথায় উঠে আসে যে বাঙালি বলেই লেট হচ্ছে, বাঙালিদের টাইম সেন্স, ওপার বাংলার কি আসলে টাইম হয়
ঠিক টাইমে আসলে আপনার পুরো প্রশ্নটা আমি বুঝে গেছি হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ ভাই উত্তরটা শুনে যান প্রেস কনফারেন্স যখন একটা আয়োজন করা হয় এর আগে প্রেস কনফারেন্স হচ্ছে ব্যাপারটা হয় যে আমি কিন্তু রেডি ফেডি হয়ে ঘরেই বসে থাকি এবার সবকিছু তো আর আমার উপরে থাকে না দেখেন আপনি হয়তো টাইমে এসেছেন এই যে আপনি যেমন বাঙালি এখানে অনেক বাঙালি আছে সো অনেক বাঙালি কিন্তু টাইমলি আসে না তো এই বাঙালিদের জন্যই অপেক্ষা করতে 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 আমি তো বারবার জিজ্ঞেস করি যে ভাই আমি কি আসবো আরেক বাঙালির কাছে সেই বাঙালি আবার সেই বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে তো দেখেন এটা যদি আপনি যেটা বললেন যে বাঙালিদের অভ্যাস এটা যদি হয় তাহলে কিন্তু আপনার ঘরেও পড়বে আমার ঘরেও পড়বে ভাই সো এটা সবাইকেই আসলে একসাথে হেল্প করে সবাইকে সবারই টাইম সেন্সটা থাকা উচিত আর স্পেশালি আমাদের দেশে যেটা হয় যে জ্যামের একটা যে ভয়ঙ্কর একটা চিত্র দেখা যায় সত্যি সত্যি যখন নাকি দেখি যে অনেক সময় দেখা যায় যে অনেকে সিনসিয়ারলি আসার চেষ্টা করে কিন্তু অনেক সময় পেরে ওঠে না সেটা এই বাংলাও যেমন ও বাংলাও যেমন পৃথিবী জোড়াই এখন কেমন কেমন হয়ে গেছে এনিওয়ে যাই হোক এটা আমাদের বাঙালিদের দোষ না তবে এখন খুব ভালো লাগছে যে প্রথমে তো খুব সিরিয়াস আমি সামনে বসে ভেবেছিলাম যে কি ব্যাপার এত তুফান হচ্ছে কেন এবার ছবি না হইলে তুফান তো তুফানই হবে আচ্ছা বাট এখন খুব ভালো লাগছে এখন মনে হচ্ছে ইয়েস এটা হচ্ছে সিনেমারই প্রোগ্রাম এই সুন্দর কথা হচ্ছে হাসাহাসি হচ্ছে এনজয় হচ্ছে থ্যাংক ইউ এভাবেই আমাদের চলতে থাকবে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাট আমি আবারও বলছি কোনো কালো ছায়া কারো কখনো শুধু আজ না ইন ফিউচারে কোনো কালো ছায়ার কথা না শুনে কোন রকম কোনো আজে বাজে মানুষের প্ররোচনায় না পড়ে ভালো বাংলা সিনেমাকে আমরা সকলেই সাপোর্ট করব ভালো বাংলা সিনেমাকে আমরা পৃথিবীময় ছড়িয়ে দেব থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার মনে হয় শাকিব পুরো জিনিসটারই আনসার দিয়ে দিয়েছে আর আমি আবার বলবো যে একজন রিপোর্টার ভাইয়ের হাতে অনেকটা দায়িত্ব থাকে আজকে আপনি দাঁড়িয়ে আপনার দেশের সবচেয়ে বড় সুপারস্টারের একটা প্রশ্ন তুলে দিচ্ছেন আমার হাতে তো এটা আমারও দায়িত্ব যে আমি এটাকে গুছিয়ে উত্তর দিই উত্তরটা এটাই হলো ভাই যে সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আপনি যেই মোমেন্টে আমাকে প্রশ্নটা করেছেন সেই মোমেন্টটা সেই ক্ষণটা সেই সেকেন্ডটা আর কোনোদিন জীবনে পাবো না যতই চেষ্টা করো তো দ্যাট ইজ দ্য মোস্ট প্রেশিয়াস টাইম ইজ দ্য মোস্ট প্রেশিয়াস থিং অন আর্থ আর এটা বাঙালি অবাঙালি বলে নয় আমি বাইরেও কাজ করেছি কেউ ইচ্ছে করে লেট করে না আমার মনে হয় আর একজনকে নিয়ে তো ফিল্ম হয় না একজনকে নিয়ে একটা প্রেস কন হয় না একজনকে নিয়ে একটা শুটিং হয় না তো ওই যেটা শাকিব বললো হয়তো কোথাও না কোথাও যখন আমরা শুটিং করি আমি তোমায় বলি একটা এক্সপিরিয়েন্স 9 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে 8 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে কেন জানো দোষটা কিন্তু আমার না ডিরেক্টরের না কোথায় কোনো একটা লাইটের ফল্ট হয়ে গেছে তাই জন্য কি কাউকে দোষারোপ করা যায় ভাই যায় না তো এটাই হলো ব্যাপার সবাইকে মিলে একসাথে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে হবে দ্যাটস ইট থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু গ্রুপ ছবি তুলতে চাই আমরা একটা ছবি তুলতে চাই এখানে একটা গ্রুপ ছবি হবে এখানে একটা গ্রুপ ছবি তুলতে চাই